আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। সমন্বয়কদের উপরে তুফান উঠবে আমরা অনেকবার বলেছি, শুনে নেই। ইউনূস সরকারের সময় বহুবার বলেছি এরা যা শুরু করেছে, ইউনূস সরকারটা ক্ষমতা থেকে গেলে পরে এদের কপালে কোন শনি আছে এক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা দুইটা না, কিন্তু একাধিক সমন্বয়ের কপালে শনি নেমে এসছে এবং সেই শনির বিস্তার আস্তে আস্তে ঘটছে এবং এটার বিস্তার ঘটবে, এটা কিন্তু শুধু আমাদের কথা না। ইউনূস আমলে বুঝে নাই, কিন্তু ইউনূস আমল পার হওয়ার পরে এদের বড় সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুয়ে বলেছে তারা গুপ্ত হামলার আশঙ্কার মধ্যে আছে। তবে গুপ্ত হামলা না, এবার প্রকাশ্যই ঘটনাবলী ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগের যেরকম আছে তেমনি ছাত্রদলও ভাগবাটোয়ারার বিষয় আসে, তো ছাত্রদলও ছাড়ছে না। আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনায় আপনাদেরকে বিস্তারিত জানালাম যে হবিগঞ্জের কুখ্যাতই বলতে হয়, কারণ একজন পুলিশ হত্যাকারী, স্বঘোষিত পুলিশ হত্যাকারী তো আপনি সুখ্যাত বলবেন না। সেই কুখ্যাত হত্যাকারী মাহাদি হাসানের উপর তুফান তুলেছে ছাত্রদল এবং সেই তুফানের পরে তাকে একদম গো টু হসপিটাল, তাকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে এবং হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, এরকম বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরপরই এই যে এই ভদ্রলোকের ভিডিও ছড়িয়ে গেছে চারদিকে। গতকাল রাত থেকেই এই ভিডিও ঘুরছে নেট দুনিয়ায় এবং নানান জন নানান মন্তব্য করছে এবং মন্তব্যের ঘরে যদি আপনি ঢুকেন তাহলে কি দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু বলি যে এই সমন্বয়কের মুখে যা ঘটিয়েছে ছাত্রলীগের দিকেই তো অভিযোগের তীর তৈরি করা। সমন্বয়করা কম বেশি সবাই অপরাধ করেছে, ফলে অদূর ভবিষ্যতে বিচারের জন্যই রেখে দেওয়া ভালো, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এবং ছাত্রলীগ যদি এই ধরনের কাজকর্ম করে, আমরা নিঃসন্দেহে বলি যে সমন্বয়করা অন্যায় করেছে বলেই ছাত্রলীগও অন্যায় করবে। এইসব যদি করতে থাকে তাহলে এটার ফল আবার ভালো হয় না এবং স্যাবোটাজ ঘটবে। কারণ এই সমন্বয়কদের যারা গুরু তারা তো আসলে ঠিক জুতের মানুষ না, এই গুরুদের গুরু একদম মাস্টার মাইন্ড এই সমন্বয়ক। আচ্ছা, আমরা আরেকটুখানি শুনতে পারি যে ওই সমন্বয়কের সাথে কি হয়েছে। যেটা বলছিলাম যে সমন্বয়কদের একদম মাস্টার মাইন্ড যিনি, যাকে একদম শিক্ষিত মাস্টার মাইন্ড হিসাবে সেই অপশাসক কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিল, সেই মাহফুজ আলম কি বলছে যে এই যে এই ভিডিও যত জায়গায় গেছে তার নিচের পোস্টগুলো দেখে মাহফুজ আলমের বক্তব্য হলো, গতকাল জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ককে উলঙ্গ করে পিটিয়েছে ছাত্রলীগ। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো তাকে যারা পোস্ট দিয়েছে সব পোস্টে 90%-এর বেশি নেগেটিভ রিয়েক্ট আর কমেন্ট। এই মানুষগুলো সবাই কি আওয়ামী লীগ, নাকি আমরা সাধারণ মানুষকেও আওয়ামী লীগ বানিয়েছি? একদম ক্ষমতা হারিয়ে এখন জুৎসই উপলব্ধিটা হয়েছে যে এরা সারা বাংলাদেশে তারা সমন্বয়করা নিজেরা ছাড়া বাকি সবাইকে এরা আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে ফেলেছিল এবং সেটারই এখন আস্তে আস্তে দেখছে যে মানুষ এই ধরনের ঘটনা যখনই ঘটে, হবিগঞ্জের মাহাদির মতো ঘটনা ঘটে বা নেত্রকোনার এই ছেলের ঘটনা যেটি ঘটলো জাহাঙ্গীরনগরের, তার নিচে মানুষের শুধু একটাই হা হা হি হি রিয়েক্ট, ব্যঙ্গ তাচ্ছিল্য করা যে ভাই ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য কিছু রাইখা দিও, তারাও এসা কিছু করবে, এইসব কথাবার্তা। নেত্রকোনার ঘটনাটা আপনারা একটু শুনেন যে নেত্রকোনার জাবি শিক্ষার্থীকে হেনস্থা ভিডিও ছড়িয়ে তোলপাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ হোসেন, তার একটা ডাকনামও আছে। নেত্রকোনার পূর্বধলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, অর্থ আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার রাত 8টার দিকে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত 12টার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগী মোহাম্মদ শরীফ হোসেন, বয়স হচ্ছে 20 বছর, নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগরের সে 54 ব্যাচের স্টুডেন্ট, আমরা ছিলাম 24 ব্যাচে। শরীফ হোসেন জানান, ইজি বাইকে করে পূর্বধলা সদরের দিকে যাওয়ার সময় ত্রিমোহনী সেতু অতিক্রম করে শালদিঘা এলাকায় পৌঁছলে দুই যুবক তার পথ রোধ করেন। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মাদক কারবারি অভিযোগ তুলে
জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়। কিছুক্ষণ পর আরো একজন সেখানে যোগ দেন। তার অভিযোগ, তিনজন মিলে তাকে মাদক ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে মুক্তিপণ হিসেবে 20,000 টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা 500 টাকা এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করা 10,000 টাকা নিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ রয়েছে, নির্যাতনের এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয়, আমি জুলাইয়ের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শরীফ বলেন, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি। কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সন্দেহ নেই, আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। ঘটনার পর থেকে চরম মানসিক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় শরীফকে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে পুলিশি নিরাপত্তার আওতায় নেওয়া হয়। তার বক্তব্য শোনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থল পূর্বধলা থানা আওতাধীন হয়, সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা আরো যেসব তথ্য পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন, তার ডাকনাম হচ্ছে রুশান। রুশানের উপর নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতে হামলা চালিয়েছে। এটা ঘটনাটা ঘটার কিছুক্ষণ পরই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতা কর্মীরা রুশানকে বিবস্ত্র করে তাকে নির্মমভাবে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত হেনস্থা করে। আমরা একটা কথা বলেছিলাম অনেক আগে যে যদি ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয়টা রাজনৈতিক সুরাহা না করা হয়, তাহলে দেশের ভেতরে একটা বড় রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং এই আজকের আলোচনাতে আমি যেটা বললাম, এটাই আমার ধারণা যে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি এইসব কন্টিনিউ রাখে, এটাও তো একটা অপরাধ। যত বিচারেই বলেন না কেন, এটা একটা অপরাধ। এই রোশানের সঙ্গে যেটি করা হয়েছে এটা অপরাধ। কারণ তারা কখনো কোনোদিন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বা তাদের সহযোগী সংগঠনকে অ্যাকসেপ্ট করে, তাহলে ভোটের মাধ্যমে যদি কখনো তারা ক্ষমতায় আসে, তাদের কাছে যদি মনে হয় যে রোশানরা সেই জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা দেশে অরাজকতা চালিয়েছে, লুটপাট করেছে, তারপরে আমি জানি না এই সমন্বয়ক রোশান তার এলাকায় বা জাহাঙ্গীরনগরে সে সমন্বয়ক হওয়ার পরে অন্যান্য সমন্বয়করা যেরকম অন্যায়, অপরাধ, চোরাচালান, স্মাগলিং, চাঁদাবাজিতে জড়িত হয়েছিল, রোশানও কি তার ক্ষমতার সময় এরকম করেছে কিনা, নাহলে তার প্রতি কেন ছাত্রলীগ যে বলা হচ্ছে তাদের এত রোষ, এত ক্ষোভ, এত ঘৃণা তৈরি হয়েছে। তবে নিঃসন্দেহে এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাওয়ার মতন, এবং আইন শৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে যেন বড় সাবোটাস না হয় এবং আওয়ামী লীগ ছাত্রলীগ এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটায়, তার জন্য এগুলো আইনের আওতায় আনা উচিত। এবং এখানে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তারা যেটা করার চেষ্টা করে ঝটিকা মিছিল, ওগুলো করলেও পুলিশের তাড়ার মুখে পড়ে। নেত্রকোনাও বেশ কয়েকবার মিছিল করেছে, সেখানে উল্টো কেন এই ধরনের অপরাধ বা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ টেনে এনে নিজেদের মাথায় আরো দায় নিতে চাচ্ছে, সেটা বোধগম্য নয়। ভালো থাকবেন। আজকাল ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করাও ইমানের অঙ্গ হয়ে গেছে। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। পুরো বাংলাদেশটাই তো এখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে, কোনো সন্দেহ নাই চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। যে ভারতকে গরুর মূত্রখোর বলে গালি দেন, যে ভারতকে বলেন যে আর হাগে মুতে রাস্তাঘাটে, সেই ভারতে আপনার মা, খালা, বোন, চাচি, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক কাজের লোক হিসেবে থাকতেছে, দিনমজুর হিসেবে থাকতেছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? আমি বাংলাদেশিদের জন্য বললাম, আপনি নিশ্চিত থাকুন আপনার ভারতে যদি কোনোদিন পাকিস্তান আক্রমণ করে, আপনার ভারতের জালিয়াত বামেরা অর্ধেক লোক 50% পাকিস্তানের পক্ষে মিছিল করবে। আপনি লিখে রাখেন। বিএনপি লোককে জিজ্ঞেস করেন তার আগে বাঙালি না মুসলমান, দেখেন আপনাকে কি বলে। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে ভারত প্রিয় না পাকিস্তান প্রিয়।
বিএনপিকে জিজ্ঞেস করেন তার কাছে বাংলাদেশ প্রিয় না পাকিস্তান প্রিয়, তাও বলবে তার কাছে পাকিস্তান প্রিয়। তো সেই বিএনপি আপনি কেন হিন্দুদের পক্ষে থাকবে? কি কারণে থাকবে? আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে অনিবার্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনকি আওয়ামী লীগ যদি আমাকেও মন্ত্রী বানায় আমি হিন্দুদের রক্ষা করতে পারবো। এটার কি প্রতিক্রিয়া হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার কারণে? কি কি প্রতিক্রিয়া হয়েছে এটা এখন সর্বজনন বিদিত। মানে এটা চুপাচুপি করার কিছুই নেই, লুকোচুরি করার কিছুই নেই, স্পষ্ট। আমরা দেখেছি। আমি আপনাদের দেশের কথার দিকে গেলাম না, আমি আমার বাংলাদেশ পর্যন্ত আসি, পরে ওই দিকে যাব। বাংলাদেশের বামপন্থীরা নাখোশ, যাদের আমি সকল্ড বামপন্থী বলি, জালিয়াত বামপন্থী বলি এবং চিঙ্কু বাম বলে তাদের আমি বিশেষণ দিয়েছি। তারা বেজায় নাখোশ। মানে বাংলাদেশে জামাত যে বিরোধী দলে, এই ব্যাপারে তাদের কোনো সে নাই, এই ব্যাপারে তারা উদ্বিগ্ন নয়। বাংলাদেশে যে ইসলামী মৌলবাদী শক্তি সিনেমা হল বন্ধ করে দিচ্ছে, সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিচ্ছে, কবর থেকে লাশ তুলে পুড়ে মেরে, সেটা আবার পুড়ছে, জীবিত মানুষ পুড়ে ফেলছে, শুধু হিন্দু না মুসলমানও পড়া শুরু করছে ইদানিং। এতে তাদের সমস্যা নেই। এখানে ৭৭টা সিট স্বাধীনতা বিরোধী, এবং একই সাথে তারা স্বাধীনতা বিরোধী, সেই সাথে ইসলামী জঙ্গিবাদী, তারা এখন ক্ষমতায় বিরোধী দলে। এটা নিয়ে বাংলাদেশের বামপন্থীদের মাথা ব্যথা তেমন নাই যতটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি রাজ্য সরকারের ক্ষমতা এসেছে, এতে তারা বেজায় নাখোশ। তারা যদি পারত, সুযোগ থাকতো, বাংলাদেশের ইসলামিস্ট জঙ্গিবাদীদের চাইতে তারা আগে গিয়ে মনে হয় পারলে পশ্চিমবঙ্গ আক্রমণ করতে, এরকম একটা তাদের ভাব বা তাদের চিন্তা চেতনা, তাদের আমেজটা এইরকম। আর সাধারণ মুসলমান তাহলে কি চিন্তা ভাবনা করতেছে আপনি বুঝতে পারতেছেন। সুতরাং এটা আপনি অনুমান করতে পারতেছেন যে বামপন্থীরা যদি এরকম হয়ে থাকে, এমনকি এর মধ্যে কিছু হিন্দু আছে, এমন না যে মুসলমান বামপন্থী তা না। এখানে আপনি জানেন কিছু যাদের আমি একটু বিকৃত করেই বলি, যে চক্কর বক্করবর্তী বলি, পশু বসু বলি, তারা যারা এই দেশে মুসলমানদের গরুর মাংস খাওয়াতে তাদের কোনো সমস্যা নেই, তারাও বেজায় আরো বেশি নাখোশ। মানে বিজেপি, তাদের কাছে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল। হ্যাঁ, এই প্রসঙ্গটা দিয়ে আমি আসতে চাইছিলাম। জি, আমাকে একজন একটা পডকাস্টে ডেকেছিলেন, তো সেখানে একজন বামপন্থী এসছিলেন, বামপন্থী সাংবাদিক। তিনি বললেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসেনি, কিন্তু পশ্চিমবঙ্গে এলো। উনার সাথে আমি থাকলে জমতো। হ্যাঁ, সিংকুবামকে কি বলতে হয় কি বলতে হয় না ওটা আপনি তো জবাব দিতে পারতেন না। আপনি ভদ্র মানুষ, তারপর আপনারা চাণক্য নীতিতে চলেন, তারপর আপনাদের দর্শনটা হচ্ছে খুবই মানে সহনশীল। আমার সাথে বসলেই হয়ে যেত। যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার কারণে, রাজ্যে ক্ষমতায় আসার কারণে হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে, আপনার প্রশ্নটা অনেকটা এরকম। বা তাদের আগের চাইতে পরিস্থিতি খারাপ হবে না ভালো হবে? আপনি যেটা বললেন 1971 1947 যেটাই বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার পডকাস্ট সহ আমি বিভিন্ন চ্যানেলে, আমার চ্যানেল সহ আমি স্পষ্টভাবে, সরাসরি আমি প্রথম স্পষ্টভাবে বলেছি এবং বলে যাচ্ছি যে বাংলাদেশে চক্ষু লজ্জায় বলেন আমাদের বুদ্ধিজীবীরা, বা ভয়ে বলেন, অথবা ভিতরে ভিতরে তিনি মুসলমান, বা ভিতরে ভিতরে তিনি চান বাংলাদেশ সংখ্যালঘু, তাই হয়তো তারা বলে না, বহুবিধ কারণ থাকবে। শুধু যদি বলেন জানের ভয়ে, আমি এটা মানতে রাজি না। কারণ একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, অথবা একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বা বাংলাদেশের যে কোনো বড় সাংবাদিক যদি এই কথাটা বলে যে বাংলাদেশ তো সংখ্যালঘু শূন্য হয়ে যাচ্ছে এবং হতে দিচ্ছে, এটা বললে কি তাকে মেরে ফেলবে? আচ্ছা, তাহলে তাদের জানের ভয় আছে, আমার জানের ভয় না, আমি কিভাবে বলি? আমার মনে হয় তারা আসলে ভিতরে ভিতরে যতটা না ভয় পান চাকরি জীবনের ভয়, তার চাইতে বেশি ভয় পান, ভয় না, তার চেয়ে বেশি লজ্জা পান তার ধর্মের দুর্নাম হবে। এমনকি ভিতর ভিতর তিনি এটাও চাইতে পারেন, আপনি সলিমুল্লাহ খানকে দেখতে পারতেছেন, তিনি ভারতে কোনোদিনই বিশ্ববিদ্যালয় দেখেন নাই, কিন্তু তিনি আরবে মাদ্রাসাতে গেছেন যারা কোনোদিন পড়ালেখাই করে নাই। প্রফেট মোহাম্মদ যখন জীবিত ছিলেন, তারা শুধুমাত্র অক্ষর লেখার জন্য ইহুদিদের কাছে যেত, এবং এটা বিরাট সোয়াবের কাম। শুধু তাই না, যে ইহুদিদের গোলাম বানিয়ে রাখতো, সেটাকে মুক্ত করে দিত 10 জন মুসলমানকে যদি শুধু অক্ষর জ্ঞান দিত। তার মানে আরবরা কোনোদিন পড়ালেখাই করে নাই। মোটামুটি সলিমুল্লাহ খান সাহেবের মতো বুদ্ধিজীবী সম্ভবত মুসলমান, দিন শেষে যতই যাই বলুক মুসলমান মুসলমানই থাকে, ভালো কথা, মুসলমান মুসলমান থাকুক। কিন্তু শুধু ভারত বিরোধিতায়, হিন্দু বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, আওয়ামী লীগ বিরোধিতায়, আজকাল
ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করাও ইমানের অঙ্গ হয়ে গেছে। সলিমুল্লাহ খানরা তাই বলতেছে যে মানে পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা থেকে আসছে, এগুলো তারা বলে, কিন্তু এটা তারা বলে না তার নিজের দেশে যে সংখ্যালঘু শূন্য হচ্ছে, এটা তারা একবারও কেউ বলে নাই বা করতে চাচ্ছে, এটা কেউ বলে না। সম্ভবত এটা শাহরিয়ার কবির ছাড়া কেউ বলে নাই, অথবা মুনতাসির মামুন ছাড়া কেউ বলেনি। প্রফেসর বরকত, জি, আবুল বরকত প্রফেসর বলেছেন। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ছাড়া, এই দুইজন ছাড়া কেউ এই বিষয় নিয়ে কোনোদিন কথা বলে নাই, যার জন্য তাদের আজকে দেখেন জেলে পচে মরতে হচ্ছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি যে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার কারণে হিন্দুদের কি সমস্যা হতে পারে। প্রতিক্রিয়া তো আপনাকে বলেছি যে সেখানে বামপন্থীদের যদি হৃদয় জ্বলে যায়, মন পুড়ে যায়, আত্মা শুকে যায়, তাদের গলা শুকে যায়, অথবা তাদের জেদ ওঠে, তাহলে মুসলিম মৌলবাদী এবং জঙ্গিবাদী জামাত হেফাজত তাদের কি। আমি অপ্রাসঙ্গিকভাবে আপনার ওই তথাকথিত সেই বামপন্থীর সাথে একটু যুক্ত করি। তিনি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতা আসে নাই, ভারতে আসছে। তার সম্পর্কে একটু বলতে চাই, বাংলাদেশে বামপন্থীদের মুরোধী নাই যে একটা মেম্বার হইতে। তাই এখানে বাংলাদেশে মানুষ তাদের পছন্দই করে না। এমনকি ভারতেও তো এখন বামপন্থীরা নীল হতে যাচ্ছে বিভিন্ন রাজ্যে। তারা এখন 4টা নাকি 5টা তাদের লোকসভায় তাদের আসন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এইখানে মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই বলে লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থীকে বলবেন যে তাদের কেন গরুর মাংস খাওয়াইতে হয়, এত তাদের হিম্মত। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। এই তো বামপন্থী। ভারতে পাকিস্তানের বামপন্থীদের আশেকের রাসূল ঘোষণা দিয়ে বাম রাজনীতি করতে হয়, আর বাংলাদেশের হিন্দু বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় তিনি ভারতীয় তাবেদার নন। এটা তাদের ভাষায় আর কি। এই তো ঘটনা। তো এইরকম বামপন্থীরা যখন বলে ভারতের বিজেপিকে তো জনগণ ভোট দিয়েছে, বাংলাদেশের 77 জন যে এখন ক্ষমতায় বিরোধী দল, এরা তো বিনা ভোটে আসছে, সেই বিষয়ে তো তারা কোনোদিন কথা বলে নাই। বাংলাদেশের মৌলবাদী ডক্টর ইউনূস যে ক্ষমতায় ছিল, সে তো মৌলবাদকে স্প্রেড করেছে, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কে না জানে। তাদের মিনিমাম লজ্জা থাকা উচিত সেই সকল বামপন্থীদের। পুরো বাংলাদেশটাই তো এখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে, আবার লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থী। এদের লজ্জা থাকা উচিত যে বাংলাদেশে শিক্ষক নিয়োগ দিবে গানের, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে মৌলবাদীদের চাপে, আর বলে মৌলবাদীরা বাংলাদেশে ক্ষমতায় আসে নাই। আরে বাংলাদেশে তো মৌলবাদী এখন ক্ষমতায়। কারা এখন ক্ষমতায়? যেই দেশে এখন তোফায়েল আহমেদকে, যিনি বীর মুক্তিযোদ্ধা সংগঠক এবং যিনি বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতি এবং রাজনীতিতে কিংবদন্তি, তাকে শহীদ মিনারে জানাজা পর্যন্ত দেওয়া হয় নাই, তারপরেও যদি বলে বাংলাদেশের মৌলবাদ ক্ষমতায় নাই, এই বেহায়া বামপন্থীদের আর কি বলবো। ভারতের বামপন্থীর সাথে বাংলাদেশের বামপন্থীরা বেশি বেহায়া বেলা যায় করতে দেন। সেটা হলো যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার কারণে, অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কারণে বাংলাদেশের হিন্দুরা চাপে থাকবে, কোনো সন্দেহ নাই। চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে, হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। আপনি যে মন্দিরের কথা বললেন যে একটা মন্দির ভেঙে ফেলেছে পিরোজপুরে, সারা বাংলাদেশে একই অবস্থা। এটা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি দেখবেন যে বামপন্থীটি আপনাকে বলেছে, সে হিন্দু না মুসলমান আমি জানি না, মুসলমান হইলে কিছুটা বক্তব্য একরকম হইতো, আর হিন্দু হইলে একরকম। উনি কি মুসলমান ছিলেন? মানে তার আপনাকে এই ব্যাপারে কিছু বলতে? অবশ্যই মুসলমান না? এই বামপন্থীটিকে আপনি নিশ্চিত থাকেন যদি তিনি আর 15 বছর বেঁচে থাকে, যেই দিন হিন্দু শূন্য হয়ে যাবে, এই চিটার, এই জালিয়াত বাম বলবে যে হিন্দুরা ছিল ভারতের দালাল, ভারতে চলে গেছে, এটা সে বলবে যদি বেঁচে থাকে। তিনি না বলে তার অনুসারীরা বলবেই। এই বাংলাদেশের বামপন্থীরা মুসলমানদের আগে বলবে যে হিন্দুরা হচ্ছে ভারতপন্থী, হিন্দুরা বেঈমান, হিন্দুরা হচ্ছে রয়ের দালাল, সব সব চলে গেছে, আলহামদুলিল্লাহ, আসো এখন নামাজ পড়ি, শুকরানা নামাজ পড়ি, যেটা আমি বারবার আপনার চ্যানেলে বলেছি। এই বামপন্থীও সেদিন যাবে নামাজ পড়তে, আপনি লিখে রাখেন। আর হিন্দু বামপন্থীরা তখন কি বলবে, এটা তো আরো পরিষ্কার। হিন্দু বামপন্থীরা তখন ভারতে পালিয়ে গিয়ে কি বলবে জানেন? যে বিজেপির জন্যই তাদের পালিয়ে আসতে হলো। তবুও তারা বলতে সাহস পাবে না যে বাংলাদেশে মৌলবাদীরা তাদের লাথিতে বের করে দিয়েছে। অলরেডি আপনি ওই যে গরু খোর, আপনাদের একটা আছে না কি যেন, ভট্ট, বিকাশ রঞ্জন ভট্ট নাকি, হ্যাঁ, তিনি তো বলেই ফেলেছেন যে বাংলাদেশ থেকে তারা এমনি এমনি চলে আসছে। ঠিক আছে, কেউ কোনো কিছু করে নাই, সব মনে আছে, শুধু লাথিটা কেন খেয়েছে এটা মনে থাকে না। ঠিক এই বাংলাদেশের যারা চক্রবর্তী বসু পশুর আছে, এরাও কিন্তু পালিয়ে যাবে, নিশ্চিত থাকেন, এরাও পালিয়ে যাবে অথবা কনভার্টেড হয়ে যাবে।
গিয়েও তখন দেখবেন বিজেপিকে গালি দিবে, ভারতকে গালি দিবে। আমি জানি এদের চরিত্র আমার মুখস্থ, এই ব্যাপারে আমি লিখতেছি, আশা করতেছি এই বছরে আমার বইটা প্রকাশ হবে, সেটা অন্য প্রসঙ্গ। ভারতের থেকে এই যে বিজেপি আরো আগামীতে সবচেয়ে বেশি সমস্যা হবে কি জানেন, বিজেপি আবারও ক্ষমতায় আসতেছে। আমার ধারণা ছিল বিজেপির লোকসভায় এই টার্মই শেষ, এটা আমার ধারণা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যে তাদের এই বিজয় বিজেপিকে আরেক টার্ম মিনিমাম ক্ষমতায় আনবে বলে আমি মনে করতেছি। এখন দেখবেন বাংলাদেশে তখন এই দেশের হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন, খুবই খারাপ হয়ে যাবে। এদের কনভার্ট করবে, এদের অত্যাচারিত করবে, এদের মা বোনে সেই অতীতের মতোই টানাটানি করবে, কেউ ঠেকাইতে কেন চাপ পারবে না, পারা উচিত। আর প্রথমত আমি বাংলাদেশিদের বলি যে আপনারা 12 লক্ষ থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে, বিদেশিদের মুসলমান ভাই বলে জায়গা দিলেন, নিপীড়িত বলে জায়গা দিলেন, এমনকি তাদের 1 লক্ষ পাসপোর্ট দিলেন বাংলাদেশি, মানে মেনে নিলেন রোহিঙ্গারা বাংলাদেশি। তাহলে নিজের বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বাংলাদেশে আনতে এত ব্যথা লাগে কেন? যে ভারতকে গরুর মূত্রখোর বলে গালি দেন, যে ভারতকে বলেন যে এরা হাগে মুতে রাস্তাঘাটে, সেই ভারতে আপনার মা, খালা, বোন, চাচি, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক কাজের লোক হিসেবে থাকতেছে, দিনমজুর হিসেবে থাকতেছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? আমি বাংলাদেশিদের জন্য বললাম, যে ভারতকে, অর্থাৎ আমি গালি দিচ্ছি আপনাকে যে মিস্টার বোস এই সেই ইত্যাদি ইত্যাদি, অথচ আমার আত্মীয় স্বজন বা আমার গায়ের লোক আপনার বাড়িতে কাজের বেটি হিসেবে বা আপনার বাড়িতে গিয়ে ডেলের আপনার জমিনে কাজ করে, বিষয়টা কি লজ্জার নয়? এটা গেল একটা কথা, যে তাহলে কেন বাংলাদেশিদের তারা গ্রহণ করবে না? আর আপনি যেটা বললেন এটা আমিও বহু আগে থেকেই বলেছি, আমি তো সেই বহু ফেসবুক আসার আগে থেকেও বলি যে বহু বাংলাদেশি আমি দিল্লিতে দেখেছি, নয়ডাতে দেখেছি, বেঙ্গালুরু দেখেছি, বহুবার বলেছি, বহুবার, এমনকি বিহারে দেখেছি, পশ্চিমবঙ্গেও তো দেখেছি, আসামে তো প্রচুর আছেই। আমাদের জামালপুরের বহু লোকেরা অর্ধেক আত্মীয় স্বজন এখন আসামে। যাই হোক, এখন সেই যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের ভারত বের করে দিবে, এতে বাংলাদেশের মানুষের তো লজ্জা হওয়া উচিত, আর বলা উচিত যে আপনাদের ধন্যবাদ, আমাদের নাগরিক আমাদের ফিরিয়ে দেন। আমরা যদি 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা পালতে পারি, তো আমার দেশি লোক পালতে পারবো। এটা কেন মুখ দিয়ে বেরোয় না, মুখে ব্যথা করে? আর আপনাদের বামপন্থী যারা জালিয়াত সেকুলার, এদের তো লজ্জাই নেই। ভারতের ভারতের বামপন্থীদের চাইতে বেহায়া পেলাস দুনিয়াতে কোনো প্রাণীই নাই, কোনো এনিমেলই নাই, আমি মনে করি। এরা এরা যখন আপনারা অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বের করে দিলেন, আমি তখনই বলেছিলাম এই দেশের বামপন্থীরা আর জালিয়াত সেকুলাররা বলবে, মানবাধিকারের দোহাই দিবে যাতে এদের বের করে না দেওয়া হয়। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, মুফতি মাসুদ তো জেলে, তার বেলায় মানবাধিকারের কথা তারা কেন বলে না? সেই ব্যাপারে তো বামপন্থীরা বলে না, সেই ব্যাপারে তো জালিয়াত সেকুলাররা বলে না। কারণ কি? কারণ মুফতি মাসুদের বক্তব্য জালিয়াত সেকুলারের পক্ষে যায় না। আমি শেখ ফরিদ যখন আপনাদের ওইখানে থাকি, আইসা আপনাদের বামপন্থীরা, তারপরে আরো জালিয়াত সেকুলার আমার পাসপোর্ট চেক করে, আমার ভিসার মেয়াদ কয়দিন, আইসা চেক করছে তারা। আপনি জানেন আমি যেখানে ছিলাম, আমি যে থানার অধীনে ছিলাম, সেই থানা থেকে তারা কত বদমাইশ, সেই থানা থেকে আমার নামে ক্লেম করেছে, আমার ছবি দেখিয়েছে, ঠিক আছে, পাসপোর্ট নাম্বার তো জানে না, আমার ছবি দেখে ওই থানা বলছে যে না, উনি যে এইখানে এই অঞ্চলে থাকেন, তিনি আমাদের ইনফর্ম করেছেন। তারপরে আমার ওইখানে পাসপোর্টের কপি আছে, আমি উইলিং, যদিও এটা দেওয়ার নিয়ম নেই, আপনি ভিসা করে থাকলে তো আপনার ভারতে কোনো থানায় গিয়ে আপনাকে জানাইতে হবে না, নিয়ম নাই। তারপরও আমি কেন দিয়েছি, যাতে কোনো ঝামেলা না হয়, কারণ আমি তো জালিয়াত বামদের চিনি। তারা সেইখানে গিয়ে আমার পাসপোর্টের ফটোকপি কালেক্ট করছে, কালেক্ট করে তারা তালে তালে ছিল, কখন আমার ভিসার মেয়াদ শেষ হবে তখন আমাকে ধরিয়ে দিবে। আমার বেলায় তো মানবাধিকার আসে না, আমি তো বৈধভাবে আপনার দেশে ঢুকেছি, এবং আমার জান খতরে মেয়ে, সবাই জানে, বাংলাদেশ ভারতের যারা আমাকে চিনে সবাই জানে যে আমার জান খতরে মেয়ে। শুধু রাজনৈতিক কারণে না, ধর্মীয় কারণে আমার জান খতরে মেয়ে। একটা কারণ হইলে কথা ছিল, 2 কারণে আমার জান খতরে মেয়ে। তাহলে আমার বেলায় তারা ভিসার মেয়াদ কখন যায় বৈশা থাকে তালে ধরার জন্য। আর অনুপ্রবেশকারী মুসলমানদের যারা ভারতের জন্য হুমকি, ভারতের সভ্যতার জন্য হুমকি, ভারতের ধর্মের জন্য হুমকি, ভারতের সার্বভৌমত্বের জন্য, ভারতের মানচিত্র, ভারতের সংস্কৃতির জন্য হুমকি, তাদের বেলায় বিরাট মানবাধিকার আপনাদের বামপন্থী এবং জালিয়াত সেকুলারেরা চিকরি করে। মানে আমি বুঝে উঠতে পারি না, আমি বুঝে উঠতে পারি না। আমি আমি বিশ্বাস করেন, আমি অবাক হয়ে যেতাম যে কিভাবে আরব, তুর্কি, মোগলরা আমাদের ভারতবর্ষ কিভাবে দখল করেছিল, যে এই সমস্ত চিহ্নিত, এই সমস্ত বদমাইশ সেই যুগেও ছিল, এখনো আছে। আপনি নিশ্চিত থাকুন, আপনার ভারতে যদি কোনোদিন পাকিস্তান আক্রমণ করে, আপনার ভারতের জালিয়াত বামেরা অর্ধেক লোক 50% পাকিস্তানের পক্ষে মিছিল করবে, আপনি লিখে রাখেন। কেন? আপনি লিখে রাখেন। অপারেশন সিন্দুরের সময় কলকাতায় মিছিল হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা চলবে না বলে। জি, তো শুধু জল তাই না, দেওয়া। আপনি একজন ভদ্র মহিলা বামপন্থী নাকি সে বলতেছে দেখলাম
কেন পাকিস্তানে হামলা করবে, কেন তাদের বলে হামলা করবে না? বাহ বাহ বাহ, এই হচ্ছে আপনাদের বাম, তাও আবার হিন্দু। মুসলমান হইলেও এক কথা ছিল। ফরিদ, আমরা শেষ প্রশ্নে আসি তাহলে। জি। বিএনপি সরকারকে হিন্দুরা ভোট দিয়ে এনেছে, এটাই রিয়ালিটি। বিএনপি সরকার হিন্দুদের যে 7% হিন্দু, তার একেবারে প্রায় বোধহয় 90% ভোট বিএনপির পক্ষে পড়েছিল। কারণ তাদের তো আর বিকল্প ছিল না, কোথায় দিবে তারা ভোট? রাইট। নৌকা তাহলে তো ছিল না। তাহলে ক্ষমতায় আসার পর আমরা দেখলাম চিন্ময় প্রভু কিন্তু আজও মুক্তি পাননি, জি, অসম্ভাবনাও দেখ। এবং হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে, জি। দেখা যাচ্ছে। তো তাহলে এবার কি হবে? মানে বিএনপির কি মানে আবার আগের মতো, মানে হিন্দু যাবে কোথায়? আমাকে ভোট দিয়েছে এবার পাপোশ। না 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 না, হিন্দু ভোট দিলেই কি না দিলেই কি, হিন্দুর ভোটের জন্য কি বিএনপি বসে থাকে বা তার আশায় বসে থাকে? তারা তো হিন্দুর ভোটকে তো এবার ভোটই তো মনে ছিল করে। তার আশায়, এবার তো ছিল ছিল। এটা। শুনেন, জামাত কিন্তু জানে যে চিন্ময় কৃষ্ণ, সরি, জামাত কিন্তু জানে যে তারা কৃষ্ণ নন্দীকে যে নমিনেশন দিয়েছিল, এটা ছিল আইওয়াস। হুম, সে কিন্তু নিজেও জানে জামাত যে কৃষ্ণ নন্দী, খোদ কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। হুম, এটা কিন্তু জামাত জানে, এমন না যে এটা আমি আপনাকে বললাম বলে আপনি জানলেন আর আমি জানি বলে। হুম। এটা জামাতও জানে যে তাকে স্বয়ং কৃষ্ণ নন্দী ভোট দিবে না, কোনো হিন্দু জামাতকে ভোট দিতে পারে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আওয়ামী লীগের লোক জামাতে ভোট দেয় না, বিএনপি লোক জামাতে ভোট দেয় না, হিন্দুরা বুঝি ভোট দিবে? এটা ছিল তাদের আইওয়াস। আবার বিএনপি মনে করে যে জামাত তাদের ভোট দিয়ে, হিন্দুরা তাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ নাই তাই তাই দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকলে ভোট দিত না, এটাই মনে করে বিএনপি। আর বিএনপি যারা করে তারা যত না বিএনপি, তার সাথে বেশি তো তারা মুসলমান। আপনি জিজ্ঞেস করেন বিএনপির লোক কি তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে? বিএনপির লোককে জিজ্ঞেস করেন তার আগে বাঙালি না মুসলমান, দেখেন আপনাকে কি বলে। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে ভারত প্রিয় না পাকিস্তান প্রিয়? বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে বাংলাদেশ প্রিয় না পাকিস্তান প্রিয়, তাও বলবে তার কাছে পাকিস্তান প্রিয়। তো সেই বিএনপি আপনি কেন হিন্দুদের পক্ষে থাকবেন? কি কারণে থাকবে? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি কি করে নাই তার সাথে, এই দেশের হিন্দুদের সাথে? এই দেশের হিন্দুদের সাথে কোন রাজনৈতিক দলটা ভালো ব্যবহার করেছে আমাকে বলেন, একটা দলের নাম বলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ। ইনক্লুডিং আওয়ামী লীগ কখনো এরা 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 তো বাংলাদেশ। আওয়ামী লীগেরই তো এমপি ছিল জি। বাহারুদ্দিন, তো তার তো সময় হয়নি? হ্যাঁ, 21 বাহারের সময় সালে, হয়েছে। 21 হ্যাঁ সালে। হয়েছে, এবং এবং ভবিষ্যতে আমি কি বলেছি যে আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে অনিবার্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনকি আওয়ামী লীগ যদি আমাকেও মন্ত্রী বানায়, আমি হিন্দুদের রক্ষা করতে পারবো না। আপনাকে আরো স্পষ্ট বলে দিলাম। এই যে আমাকে মনে করা হইতেছে না যে আমি প্রো ইন্ডিয়ান, প্রো হিন্দু, এরকম মনে হইতেছে না? ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাকেই মন্ত্রী বানাইলো, আমিও তো হিন্দুদের রক্ষা করতে পারবো? পারবো না। কারণ বাংলাদেশে মৌলবাদের চর্চা, আপনি এটা আওয়ামী লীগ বিএনপি বলতে না, এখানে আওয়ামী লীগকে দোষে লাভ নাই, বিএনপি কে দোষে লাভ নেই। মানে দল হিসেবে তাদের আপনি বিবেচনা করেন না, কারণ এই দেশের মাইন্ড সেট আপটা পয়দা করা হয়েছে এইভাবে হিন্দু বিদ্বেষী। এই দেশের মাইন্ড সেট আপটা তৈরি করা হয়েছে ভারত বিদ্বেষী। ওই যে ভদ্রলোক বলেছেন যশোরে, সেটা তো আমরাও জানতাম। তো ওইটাই বলে যে তোদের দেশে যা। হ্যাঁ, তোদের দেশে যা, এটাই বলে যে তোদের দেশে যা, এটা হলো ওদের দেশ। কিন্তু যখন পাকিস্তান 47 সালে যখন পাকিস্তান হয়ে গেল, খোদ ভারতের মুসলমান কিন্তু পাকিস্তানে যায় নাই, তারা ভারতে রয়ে গেছে। মানে উল্টে তারা, উল্টে পাকিস্তান থেকেও মুসলমান আসছে, বাংলাদেশ থেকেও জি জি মুসলমান জি, আসছে, এবং বিজেপি আসতেছে, শাসনকালে মুসলমান আসছে। হ্যাঁ। আরো আসতেছে, শুধু আসে না, এখন আসতেছে। আপনাকে বলি আমি, এই তো 3 দিন হয় নাই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে গেছিল, বাংলাদেশে বিজিবি অ্যারেস্ট করেছে। এই পরিস্থিতিতেও যখন আপনারা পুশব্যাক করছেন, মুসলমানদের অনুপ্রাণিত পুশব্যাক করছেন, সারা বাংলাদেশ জানে, পৃথিবী জানে, তখন বাংলাদেশে 10-12 জন ঢুকতে গেছে আবার ভারতে। আরেকটা তথ্য দেই আপনাকে, সবচেয়ে অবাক করার বিষয়, যারা সারাদিন বাংলাদেশে চিৎকার চেঁচামেচি করে, বামপন্থী, ডানপন্থী, মুসলমান, হিন্দু, সবাই, হিন্দু বামপন্থীরাও বলে যে গুজরাট হচ্ছে নরেন্দ্র মোদীর জায়গা, গুজরাট হচ্ছে কসাইখানা, যেখানে মুসলমান থাকতে পারে না, মানে ভারতীয় মুসলমানই থাকতে পারে না। সবচেয়ে মজার বিষয়, সেখানে 313 জন বাংলাদেশি ধরা পড়েছে গতকাল। ধরা পড়তে, যারা ইলিগাল ইমিগ্রেন্ট, মানে জি, লিগাল নয়, লিগাল হলে জি, তাদের ধরছে না, ইলিগাল ইমিগ্রেন্ট ধরা পড়েছে। লিগেলকে কেন ধরবে? লিগেলকে তো ধরবেন, এটাই লিগেল। হুম। তাহলে লিগেল কত আছে? তাহলে লিগেল মানে যে গুজরাটকে গালি দেয় যে নরেন্দ্র মোদীর গুজরাট হচ্ছে ওটা মুসলমানের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা, সেইখানে বাংলাদেশি লোক গিয়ে বসে আছে। আপনি এটা ভাবতে পারেন এরা কত বড় হিপোক্রেট? আপনাকে সবচেয়ে একটা দুঃখজনক কথা বলি, এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশি হিসেবে, মুসলমান পরিবারের যেহেতু জন্ম নিয়েছি, মুসলমান হিসেবে আমার লজ্জা। আপনি দেখেন এতগুলো মুসলমান ভারত অনুপ্রবেশকারী হিসেবে তারা থাকলো, খাইলো, পড়লো, আপনি একটা মুসলমান পেয়েছেন ভারতের প্রতি, হিন্দুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে? বলেন।
পেয়েছেন কিনা? পাননি, পাবেনও না, কিন্তু তারা ওইখানে থাকবে। আমি নিজে আপনার মতো যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে পছন্দ করেন এরকম নেতা সাংবাদিকদের বলেছি যে আপনারা একটু পুশব্যাকটা, মানে আমাদের দেশে পুশব্যাকটা ধীরে ধীরে করেন, এই দেশে মানুষ দরিদ্র। আমাকে কি জবাব দিয়েছে জানেন? আপনাদের এই লোকেরাই, তারা এমএলএ আছেন, কেউ লোকসভাতেও আছেন। আমাকে বলছে যে মিস্টার ফরিদ, তুমি না বলো যে এই ভারতীয় মুসলমানরা ভারতের জন্য খতরা, সংস্কৃতির জন্য খতরা, ধর্মের জন্য খতরা। তুমিই তো বলো যে ধর্ম সংস্কৃতির খতরা, ভাষার জন্য খতরা। তাহলে আমরা কেন এদের জায়গা দিব বলো? এরা যদি আমাদের জন্য নিরাপদ হইতো হয়তো আমরা ছাড় দিতাম, কিন্তু এরাও তো আমার দেশের জন্য নিরাপদ না। এটা তুমি আমাকেই সাক্ষী বানিয়ে যে আমি বোকা হয়ে গেছি। এটা তাই। আপনি দেখেন, আমি নিজে শত শত বাংলাদেশি মুসলমানকে বিনা টাকায় আপনাদের ভারত থেকে চিকিৎসা করিয়ে নিয়েছি। আজ পর্যন্ত তাদের মুখ থেকে আমি ভারতের পক্ষে একটা বক্তব্য বের করতে পারি নাই। ফেসবুকে তো কোনোদিন পোস্ট দেয়ই নাই। আপনি শুনেছেন কোনোদিন কোনো বাংলাদেশি মুসলমান যারা মাগনা ভারত থেকে চিকিৎসা করে পোস্ট দিয়েছে আমি ভারত থেকে মাগনা চিকিৎসা করে আসলাম? একজনকে শুনেছেন কোনোদিন? আমি যখন মিশরে চাকরি করি, এক রাষ্ট্রদূত ছিল আমার। এই রাষ্ট্রদূত আবার এই আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই লোক আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করিয়েছে। অর্থাৎ উনি চুরি করলো, আমি সই করলাম, একটা প্যাচের মধ্যে উনি আমাকে ফেলে দিল। অর্থাৎ দূতাবাসের কাজটা কিভাবে হয়? সাধারণত একজন হেড অফ মিশন থাকে আর একজন দূতালয় প্রধান থাকে। মানে সাধারণত আমাদের 2 জন অফিসারের মিশন হয়, মিশরে সেটাই ছিল। আর 3 জন আসলে সিস্টেমে থাকে টাকা অনুমোদন করার ক্ষেত্রে। তা আমি এখানে থেমে থাকতাম, কিন্তু এই লোকটা আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করার পরে দেখি যে তার সাহস বেড়ে গেছে। সে এই 2 আনা 4 আনা 6 আনা প্রতিদিন টাকা চুরি করতে চায়। তখন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস। আমি মাথা গরম করে মিজারুল কায়েসকে ফোন করলাম। মিজারুল কায়েস আমাকে বললেন যে তুমি এখনই লিখিত দাও। আমি লিখিত দিলাম। এই আগুন লেগে গেছে। বাবারে বাবা, আমি যে রাষ্ট্রদূতের কথা বলছি উনি কিন্তু জামাতে ইসলামের সমর্থক, সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, বিএনপিরও সমর্থক। অর্থাৎ বিএনপির সমর্থক জামাতের সমর্থকদের মধ্যে কিন্তু আপনি খুব একটা পার্থক্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে। প্রতিদিন কোলাকুলি করে, আমি অফিসে ঢুকলেই কান্নাকাটি করে আর কোলাকুলি করে, বলে যে হারুন আসো, আমরা 2 জনে একটা লিখিত দেই যে এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, আসলে এখানে কোনো টাকা তসরুফ হয় নাই। আমার আসলে রাগ একটু বেশি বা আমার আত্মমর্যাদা একটু বেশি, এবং আমি একবার যে পজিশন নেই সেখান থেকে আমি সরে আসি না। আমি জানি যে আমার উপর পুরা সিস্টেম প্রধান্বিত, তবু আমি কিন্তু ওই কাজটা করি নাই, আমি লিখিত দেই নাই। আমাদের সবার প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে জানিয়েছেন তিনি মন্ত্রী হওয়ার আগেই তার 4টা গাড়ি এবং 4টা ড্রাইভার ছিল। কোন এক সংসদ সদস্য ওনাকে বোধহয় একটু উস্কাচ্ছিলেন যে উনি অন্য কারো গাড়ি চড়েছিলেন। খুব সম্ভবত এস আলমের গাড়ি চড়ার যে বদনাম ওনার নামে উঠেছিল সেটাকে ইন্ডিকেট করার এই উত্তর সালাউদ্দিন সাহেব দিলেন, এবং উনি বললেন যে উনি একেবারে গরিব না। অর্থাৎ ওনার কথায় যেটা বোঝা যায় যে 4টা গাড়ি এবং 4টা ড্রাইভার থাকা মোটামুটি একজন গরিব মানুষ আর কি, একেবারে গরিব না। যা হোক, শেষ কথাটা হয়তো আসলে প্যাঁচের কথা হয়ে যায়, কিন্তু 4 গাড়ি 4 ড্রাইভার, তাহলে বাড়ি আছে, অনেক কিছু আছে। এর প্রেক্ষিতে আসলে আমি দুর্নীতি নিয়ে আলোচনা করব। তবে নিশ্চিত থাকুন, কোনোভাবে এই আলোচনাটা আমি সালাউদ্দিন আহমেদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না এবং তার সম্পর্কে খুব বেশি বলবো না, যদিও হয়তো তার সম্পর্কে 2-1টা যা জানি সে কথা বলবো। কিন্তু মূলত এটা হলো বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলোচনা, এবং আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশের একজন সচিব যে বেতন পায় কিংবা পুলিশের আইজিপি যে বেতন পায়, এরা যদি সারা জীবন আপনার চাকরি করে, যেই বেতন পায় সেই বেতন গ্রহণ করে, যেই পেনশন পায়, গ্র্যাচুইটি পায় সেটা গ্রহণ করে, এবং তার যদি 4 থেকে 5 জন সদস্যের একটা পরিবার থাকে, একটা ডিসেন্ট জীবন যাপন করে, কোনোভাবেই এই কোনো পোস্টের মানুষ শেষ জীবনে কিন্তু সে একটা বাড়ি করতে পারবে না। অর্থাৎ 4-5 রুম বা 3 রুমের একটা 1তলা 2তলা বাড়ি সে কিন্তু আসলে করতে পারবে না, যেই বেতন সরকার তাকে দেয়। আবার অন্যদিকে দেখেন, পুলিশের একজন দারোগা কিংবা আমরা যেটা শুনি মতিঝিল থানার এসপি ধরেন বা অফিসার ইনচার্জ, ওসি আর কি, বা যে কোনো একটা থানার ওসি, পুলিশে যারা ওসি পর্যায়ে বা এসআই পর্যায়ে চাকরি করে, ইনকাম ট্যাক্সে যারা ছোট চাকরি করে বড় চাকরি করে, কাস্টমসে যারা ছোট চাকরি করে বড় চাকরি করে, এই যে ক্ষেত্রগুলা বললাম, এখানে প্রতিটা মানুষ যখন সে রিটায়ারমেন্টে চলে যায়, সে যদি কারো চোখে না পড়ে, সে এক একটা মানুষ কত টাকার মালিক হয় এগুলা কি আমরা জানি, কিন্তু আমরা এগুলো নিয়ে খুব একটা ভাবি না। এটা আমাদের
গা সওয়া হয়ে গেছে। ঠিক একই অন্যান্য ক্ষেত্রেও সরকারি চাকরিতে যেখানে যত সুবিধা আছে, প্রশাসন ক্যাডারে অনেক জায়গায় সুবিধা আছে, সচিবদের বড় বড় কাজে সুবিধা আছে, এবং বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে অসংখ্য সরকারি কর্মচারী এবং রাজনীতিবিদ যাদের হয়তো জীবন শুরু হয়েছে আপনার অত্যন্ত দারিদ্র্যের মধ্য দিয়ে, পিতামাতা দরিদ্র, তারাও কিন্তু বড় কোনো সুযোগ পেয়ে গেলে একসময় এসে এত অঢেল টাকার মালিক হয়ে যায়, এটা সার্বিকভাবে সমাজে কিন্তু একটা বিশাল ক্ষোভের সৃষ্টি করে। কিন্তু এই জিনিসটাও আবার মনে রাখতে হবে যে সরকারি চাকরি তো প্রায় 10-12 লাখ মানুষকে দেয়া হয় বিভিন্নভাবে। এর মধ্যে কিন্তু এই যে এত অঢেল অর্থের মালিক হতে পারে এই পদগুলা বা এই সংখ্যাটা কিন্তু ওই যে আপনার 10 লাখ 20 লাখ মানুষ সরকারি চাকরি করে, 10 লাখ বা 15 লাখ, 20 লাখ হয়তো হবে না, তাদের তুলনায় কিন্তু এই সংখ্যাটা কম। আবার এটা জমে জমে কিন্তু প্রতি বছর ধরেন যদি এই অর্থ বানানো কর্মচারীর সংখ্যা যদি ধরেন 1 লাখ হয় 10 লাখের মধ্যে, প্রতি বছর 1 লাখ যদি আপনার রিটায়ারমেন্টে যায়, 1 লাখ হবে না সংখ্যাটা, আসলে এই সংখ্যাগুলো তো বিতর্কিত, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। 50,000ও যদি হয়, 20,000ও যদি হয়, প্রতি বছর ধরেন 20,000 রিটায়ারমেন্টে গেল। এইভাবে রিটায়ারমেন্টে যাওয়ার পর এই লোকটা আরো ধরেন 20 বছর বেঁচে থাকে, প্রতি বছর 20,000, তার সাথে আমরা যদি 20 গুণ করি 4 লাখ 5 লাখ, এইরকম মানুষ কিন্তু সমাজে অঢেল সম্পত্তির মালিক, এবং নিশ্চিত থাকেন যে সে এই অর্থটা কিন্তু সৎ পথে রোজগার করেনি। রাষ্ট্র কিন্তু কখনো এই সমস্যাটার গভীরে ঢুকে না। সমস্যাটার গভীরে ঢোকার রাস্তাটা কি? রাস্তা হলো একজন মানুষকে যদি তুমি সরকারি চাকরি দাও, তাহলে তাকে একটা ডিসেন্ট লাইফ পরিচালনা করার একটা সুযোগ করে দাও, এবং তুমি দুর্নীতি খড়গহস্তে বন্ধ করো। আমরা এই ইস্যুটাতেই ঢুকি না। আমরা মনে করি যে এটা আসলে বাংলাদেশে সমাধানযোগ্য না, অর্থাৎ দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমরা কিছুদিন আগে তারেক রহমান সাহেবকে বলতে শুনেছি না যে দুর্নীতিতে জিরো টলারেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না, অর্থাৎ উনি তো বিশ্বাসই করেন না যে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আসলে এটা যে তারেক রহমানকে অনেকে আমরা এই ব্যাপারে খুঁচিয়েছি, যেহেতু আমি তারেক রহমানের বিরোধী রাজনৈতিক দল করি, আমি যদিও খোঁচাইনি এই ব্যাপারে, কিন্তু জিনিসটা হলো যে সমাজে এটা বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সবার কিন্তু এই একই ফিলোসফি যে বাংলাদেশে বড় কিছু করতে হলে দুর্নীতি করতে হবে। এবং এইটা আমরা সরকারি কর্মচারীদের, রাজনীতিবিদদের চোখের সামনে পাই, তাদেরকে দেখি, তাদের ব্যাপারে আমাদের এটা মনে হয়। কিন্তু আসলে যারা এনজিও করে, যারা বিভিন্ন ধরনের আপনার শ্রেণী পেশা নিয়োজিত ব্যবসায়ীরা দেখবেন, এক একটা ব্যবসায়ী তার হয়তো 10,000 কোটি টাকা আছে, সে একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সাস করে, উদ্দেশ্য একটাই যে ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যতটুকু ক্ষমতা আছে সেটা যেন সে প্রয়োগ না করে, সেখানে যেন শৈথিল্য দেখায় এবং লোকটার যেন ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। এইভাবে আপনার সরকারি কর্মচারী এবং বেসরকারি মানুষ, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ সবাই কিন্তু বাংলাদেশে যারা কোনো ধরনের ক্ষমতা গ্রহণ করতে পারে, তারা মনে করে যে এই যে অবৈধ অর্থ রোজগার, এটা কিন্তু তার অধিকার এবং এটাতে কোনো তার অপরাধ হয় না। কোনো জায়গায় দেখবেন যে, যেমন আমাদের পররাষ্ট্র ক্যাডারে আমি বলতে পারি, আমি অনেক চোরের সাথে চাকরি করেছি, অনেক চোর দেখেছি। এখানে একটা জিনিস হলো যে এখানে আসলে চুরি করার সুযোগটাই একেবারে কম। চুরি করার সুযোগ একেবারে কম কেন? এখানে আসলে যে বাজেট দেওয়া হয় বিভিন্ন জায়গায়, কোথাও যদি বাড়ি টাড়ি কেনা হয় বা বাড়ি ঘর নির্মাণ করা হয়, বড় কিছু থাকে, আগে যেমন কনসুলার কাজগুলাতে পাসপোর্ট রিনিউ, যেগুলো এখন অনেকটা এখনো আছে বিভিন্ন কারণে, মানে আসলে এইসব ডিটেলসে আমি আলোচনায় যাব না। সোজা কথা হলো যে পররাষ্ট্র ক্যাডারে আসলে চুরি করার সুযোগটা অনেক সীমিত। আমার যেমন একটা অভিজ্ঞতা আছে, আমি যখন মিশরে চাকরি করি, এক রাষ্ট্রদূত ছিল আমার। এই রাষ্ট্রদূত আবার এই আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই লোক আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করিয়েছে, অর্থাৎ উনি চুরি করলো, আমি সই করলাম, একটা পেচের মধ্যে উনি আমাকে ফেলে দিল। 4 লাখ টাকা চুরি করার পর এটা নিয়ে আমি মেনে নিলাম, ঠিক আছে 4 লাখ টাকা চুরি করলো। অর্থাৎ দূতাবাসের কাজটা কিভাবে হয়, আপনার সাধারণত একজন হেড অফ মিশন থাকে আর একজন দূতালয় প্রধান থাকে, মানে সাধারণত আমাদের 2 জন অফিসারের মিশন হয়, মিশরে সেটাই ছিল। আর 3 জন আসলে সিস্টেমে থাকে টাকা অনুমোদন করার ক্ষেত্রে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আর রাষ্ট্রদূত, এইভাবে 3 জনের সইয়ে টাকাটা চুরি হয়।
মূলত রাষ্ট্রদূত কি করলো না করলো এটা নিয়ে নিচের দিকে তারা ওইভাবে আসলে কোনো ধরনের মাথা ঘামালে আসলে এটা মানে চাকরিও চলে যেতে পারে। তা আমি এইখানে থেমে থাকতাম, কিন্তু এই লোকটা আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করার পরে দেখি যে তার সাহস বেড়ে গেছে, সে এই 2 আনা 4 আনা 6 আনা প্রতিদিন টাকা চুরি করতে চায়। তখন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস। আমি মাথা গরম করে মিজারুল কায়েসকে ফোন করলাম। মিজারুল কায়েস আমাকে বললেন যে তুমি এখনই লিখিত দাও। আমি লিখিত দিলাম, এই আগুন লেগে গেছে বাবারে বাবা। তারপরে ওই রাষ্ট্রদূত এমন কোনো কথা নাই, সে কিন্তু 2 দিন পরে ঢাকায় চলে গেছে বিপদ আজ করে। ঢাকায় গিয়ে এবার আমার নামে এত মিথ্যা কথা রটনা করতে পারে একজন সরকারি কর্মচারী, যা না তা, এবং আমাকেও বিশাল চোর বানিয়ে দিয়েছে। পরবর্তীতে সেটার উপর একটা তদন্তও হয়েছে। তদন্ত হওয়া, এর মধ্যে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের লোকজন আমাকে ধরেছে যে আমরা ভুল করে ফেলছি। আমি মানে যে ব্যক্তির নামটা এখানে নিতেও পারি, কারণ এগুলো পুরোনো নাম, আবার নিচ্ছিও না, যা হোক, উনিও আমাকে ধরেছে। প্রতিদিন কোলাকুলি করে, আমি অফিসে ঢুকলেই কান্নাকাটি করে আর কোলাকুলি করে, বলে যে হারুন আসো, আমরা 2 জনে একটা লিখিত দেই যে এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, আসলে এখানে কোনো টাকা তসরুফ হয় নাই। আমার আসলে রাগ একটু বেশি বা আমার আত্মমর্যাদা একটু বেশি, এবং আমি একবার যে পজিশন নেই সেখান থেকে আমি সরে আসি না। আমি জানি যে আমার উপর পুরা সিস্টেম প্রধান্বিত, তবু আমি কিন্তু ওই কাজটা করি নাই, আমি লিখিত দেই নাই। পরবর্তীতে আরেক রাষ্ট্রদূত মানে যিনি আমার বস ছিলেন, ওনার থেকেও সিনিয়র একজনকে দিয়ে ওইখানে তদন্ত করিয়েছে। যাও, তদন্তে অনেক কিছু। পরবর্তীতে এই রাষ্ট্রদূতের চাকরিটা আর ছিল না। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কিংবা বলতে পারেন যে পুরো পাবলিক সার্ভিসে এটা খুব একেবারে ইউনিক একটা ঘটনা যে একজন সাবঅর্ডিনেট কমপ্লেন করাতে একজন সিনিয়রের চাকরি চলে গেছে। এটা সাধারণত প্রতিষ্ঠানগুলো করতে দেয় না। সিনিয়রের যত দোষী থাকুক এটা তারা করতে দেয় না, কারণ তারা মনে করে যে এটা যদি করতে দেওয়া হয় তাহলে সিস্টেমগুলো চলবে না, সব জায়গায় সাবঅর্ডিনেটরা বেয়াদবি শুরু করে দিবে। অবশ্য ওই রাষ্ট্রদূত এটাও উল্লেখ করেছিল যে আমি ওনাকে মেরেছি। আসলে আমি মারিও নাই, মারতেও যাইনি, আমি চিৎকার করেছিলাম বিভিন্ন কারণে। একদম অতি নিম্নমানের লোক ছিল। যে লোকটার কথা বলছি দেখেন, এই লোকটা একটা টাকা চুরির সুযোগ পেলে কিন্তু ছাড়তো না। আবার এই একই লোক, তার সাথে কোথাও যাচ্ছি, মনে করেন আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে, সাথে সাথে ওই জায়গাতে গাড়ি বন্ধ, অথবা গাড়িটা শুধু, আমি ইজিপ্টের কথা বলছি, ওখানে তো রাস্তায় রাস্তায় মসজিদ, নিকটতম মসজিদে যাবে, এতটুকু গাড়ি বন্ধ, গাড়ি মসজিদে যাবে, উনি সেখানে নামাজ পড়বেন, পড়ে এসে আবার কিন্তু উনি চুরি করবেন। এটা কেন বলছি জানেন? আমাদের অনেকের ধারণা আছে যে জামাতে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি যে রাষ্ট্রদূতের কথা বলছি উনি কিন্তু জামাতে ইসলামের সমর্থক, সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, বিএনপিরও সমর্থক। অর্থাৎ বিএনপির সমর্থক, জামাতের সমর্থকদের মধ্যে কিন্তু আপনি খুব একটা পার্থক্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি আদর্শিক ক্ষেত্রে যান। আমার এই রাষ্ট্রদূতকেও কিন্তু মেলাইন করা আমার আজকের উদ্দেশ্য না। ওনার যখন চাকরিটা চলে যায়, চাকরি চলে যাওয়ার পেছনে কারণ দেখিয়েছিল, আসলে এটা কিছু একটা কারণ হয়তো ছিল, আমি অবশ্য আর অপরাধ বোধে না ভুগতেই পারি, কারণ অফিসিয়ালি আসলে ওনার চাকরি চলে যাওয়ার জন্য কারণ ছিল যে ওনার 2 স্ত্রী ছিল এবং পরিবার সংক্রান্ত সমস্যা, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ইত্যাদি কারণ। চাকরিটা অবশ্য আওয়ামী লীগ সরকারের হাতে যায়। কিন্তু ওনার যখন চাকরি চলে যায় আমার খারাপ লেগেছিল। খারাপ কেন লেগেছিল জানেন? আমাদেরই আরেক সিনিয়র বস বলেছিলেন যে তোমরা যে 4 লাখ টাকা নিয়ে ঝগড়াটা করলে, আমি আসলে 4 লাখ টাকা নিয়ে ঝগড়া করিনি, 4 লাখ টাকা খেয়ে ফেলছে রাষ্ট্রদূত, আমার কি এসে যায়, কিন্তু প্রতিদিন খেতে চায় আর প্রতিদিন আমাকে এই নোংরা কাজটা করতে হয়, কাগজ বানাইতে হয়। আর মানে আমার কাছে এটা খুবই একটা ন্যাক্কারজনক কাজ। আর যেহেতু জামাতের সমর্থক, বিএনপি সমর্থক, আমার সাথে তো বিশাল সাংস্কৃতিক বৈষম্য, মানে ব্যবধান তার। একজন জামাত যে সংস্কৃতির বহন করে, আমি তো সেই সংস্কৃতির লোকের সাথে আসলে মিশতে পারি না। এখানে একটা সমস্যা ছিল, বাট এটা আসলে কোনো সমস্যা না, আমি একা থাকতে পছন্দ করি, আমার পড়াশোনা ইত্যাদি সবকিছু আছে। মূল সমস্যা হলো যে প্রতিদিন টাকা চুরি করতে চায়, প্রতিদিন তার টাকা বানিয়ে দিতে হবে। সেটা কিন্তু খুব বেশি টাকাও না, সেটা একেবারেই বেশি টাকা না, কিন্তু আসলে কাজটা করতে আমার অত্যন্ত বিরক্ত লাগতো। আমি সেজন্য করেছি কি, আমি কমপ্লেন করে দিয়েছি। পরে আমাদের আরেক বস যেটা আমাকে বলেছিলেন যে দেখো তুমি 4 লাখ টাকা নিয়ে ঝগড়া করছো, উনি আবার ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রোডস অ্যান্ড হাইওয়ে থেকে চাকরি করে ফরেন সার্ভিসে ঢুকেছেন। উনি বলেছেন যে একটা দূতাবাসে তখন ধরেন 5 কোটি টাকা ছিল বছরে বাজেট। উনি আমাকে বলেছিলেন ওই রোডস অ্যান্ড হাইওয়ে চাকরি করা ওই ইঞ্জিনিয়ার কাম ডিপ্লোমেট, উনি বলেছেন যে রোডস অ্যান্ড হাইওয়েতে একজন এও মানে 2য় শ্রেণীর অফিসার, যেটা ফরেন সার্ভিসে যাদের আসলে কোনো টাকার ক্ষমতাই নেই, তারাই নাকি এরকম 6 কোটি 10 কোটি টাকা নিজেরাই খরচ করতে পারে, নিজেরাই নিয়ন্ত্রণ করে। এবং আপনারা জানেন কিনা জানি না, রোডস হাইওয়ে এই জায়গায় যারা ইঞ্জিনিয়ার আছে, এরা যে কি পরিমাণ অঢেল অর্থের মালিক হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা যদি এই জায়গাগুলো না জানেন।
আমি আর নিজের জন্য কিন্তু ওটা জানার অবস্থা ছিল যে 4 লাখ টাকা নিয়ে আমি তিলকে তার করে ফেললাম। এছাড়াও কিন্তু আমি বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে নানান ব্যবস্থা নিয়েছিলাম এবং কোনো কোনো জায়গায় বেশ বড় সাকসেস পেয়েছিলাম। তবে সেগুলো হয় কি, আমরা তো ওই 1000 কোটি টাকার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তো না, ওগুলো আসলে এখানে বলার জন্য আমি বলছি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এই আর কি। এই রাষ্ট্রদূত আর সালাউদ্দিন সাহেব দুইজনে তারা আইন বিভাগের, এবং রাষ্ট্রদূতের খুবই ছিল যে উনি আমাকে সবাই ভয় এটাই দেখিয়েছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে সালাউদ্দিনকে দিয়ে কিন্তু তোমাকে যেই বাঁশ দিবে এই লোক। আমি আসলে অত ভয় পাইনি, আপনারা তো বুঝতে পারছেন। ভয় পেলে কি আমি এইভাবে চাকরি ছেড়ে দিয়ে এখন এই কাজগুলো করি? আমি ভয় পাইনি, যা হওয়ার হবে। বিএনপি অবশ্য আর ক্ষমতায় আসে নাই, আর লোকটারও চাকরি চলে গেছে। সত্য কথা, চাকরি চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল। এই লোক আর সালাউদ্দিন, ইনারা আইন বিভাগের ছাত্র ছিলেন। আমাকে আরেক সরকারি কর্মচারী বলেছে সেই লোকটাও কিন্তু একটু বাটপার টাইপের, তবে এই কথাটা সে মিথ্যা বলেনি। সেই লোক আবার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছিল, যার কথা বলছি। ওনার কাছ থেকে আমি যেটা শুনেছি যে এই সালাউদ্দিন সাহেব আর আমি যার কথা বলছি, নামটা মুখে আসছে কিন্তু কষ্ট করে থামাচ্ছি, ইনারা যখন আইন বিভাগে পড়তেন, ইনারা ছাত্রদল করতেন দুইজনেই, এবং যেই কাজটা করতেন ওই যে ইয়েতে বাকি মানে পয়সা না দিয়ে খেতেন। ক্যান্টিনে কিন্তু যারা মাস্তান টাইপের ছেলেরা থাকে বিভিন্ন ক্যান্টিনে, ওরা কিন্তু পয়সা দিয়ে খায় না ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই সময়টা তো ছাত্র দলের স্বর্ণযুগ ছিল, বিশেষ করে সালাউদ্দিন সাহেবরা যখন ছাত্র দল করতেন বা কত বড় নেতা ছিলেন জানি না, এইটা আমার কাছে সঠিক তথ্য মনে হয়েছে। সাধারণত দেখেন হলে যারা বাকি খায় এরা কিন্তু মাস্তান এবং দরিদ্র ছেলে মেয়ে। আমিও দরিদ্র ছিলাম, কিন্তু আমি টিউশনই করতাম, আমি খুব ভালো খেতাম। হলে আর ওই সাহস নাই মাস্তানি করে থেকে হল থেকে, সাহস না। আসলে এই সংস্কৃতির এই রুচির মানুষই আমি না, কিন্তু কথায় কথায় সব কথা তো আর আপনারা বিশ্বাস করবেন না, সেই জন্য বলছি। সাধারণত হলে দরিদ্র ছেলেরা এবং মাস্তানি করে, দরিদ্ররাই কিন্তু মাস্তানের শিকার হয়, ওরাই ক্যাডার হয়, ওরাই নানান মাস্তানিতে জড়িত হয়ে পড়ে, পরবর্তীতে ক্যাডার ট্যাডার হয়। এই যে ইলিয়াস আলী বা অনেক তো আছে, এরা কিন্তু মূলত দেখবেন যে অনগ্রসর সমাজের অংশ। কিন্তু সেটা যদি হয়, সালাউদ্দিন সাহেবের অর্থনৈতিক অবস্থা, ওনার বাড়ি ঘর কি এগুলা তো জানি না, কিন্তু ওইটা হতে পারে যে উনি ধনির ছেলে, আবার হলে বাকিও খেতেন, হলে যে উনি বিনা পয়সায় খেতেন, প্রতিদিন না খেলেও প্রায় খেতেন, এটা কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও হলে থাকা ছাত্র, আমি এগুলা জানি। সেই সালাউদ্দিন সাহেব দেখেন উনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস ছিলেন। তারপরে উনি রাজনীতিতে যোগ দিয়েছেন সরকারি চাকরি ছেড়ে। তারপরে উনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তারপরে তো ওনার ওই 17 বছর বিদেশে ভারতে থাকা ইত্যাদি, এই হলো ওনার মোটামুটি ক্যারিয়ার। এর মধ্যে উনি স্বীকার করছেন যে ওনার 4টা গাড়ি 4টা বাড়ি আছে। এবং আপনারা জানবেন যে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন কক্সবাজারে দাঁড়িয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের অর্থনীতির ব্যাপারে অনেক কথা বলেছিলেন। আমি অবশ্যই এখানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব যত অর্থ বানান বা যাই হোক না কেন, সালাউদ্দিন সাহেবের চেয়ে একজন নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর, সে যদি একেবারে সাধু সন্ন্যাসী হয়ে থাকে। আর ওরা কি আসলে সাধু? আমাদের ওই যে ধারণাটার কথা বলছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষের মনে একটা ধারণা আছে যে এরা অর্থনৈতিক দুর্নীতি করবে না। আপনারা দেখবেন সচিব বদিউর রহমান, যার কাপড় চোপড় কথাবার্তা দেখে বোঝা যায় যে লোকটা সৎ, উনিও কিন্তু সুনাম করছেন যে জামাতের লোকজন পকেটের পয়সা দিয়ে মানে দলীয় কার্যক্রম চালাতো। কিন্তু ওই জিনিসটা বদিউর রহমান কেন বলেন না? জামাতের মুজাহিদ আলী হাসান মুজাহিদ যখন আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করতো, বেটা টাকা খায় নাই এই যুদ্ধাপরাধী, কিন্তু সে কত হাজার জামাতের ক্যাডারকে চাকরি দিয়েছে। কত ভাবে সে এই বিভিন্ন এনজিওর মাধ্যমে জামাতকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটা যদি বদিউর রহমান সাহেব আপনি একটু বলেন, তাহলে আমরা কিন্তু বাধিত হব। না হলে কিন্তু আপনাদের এইসব কথাবার্তা সমাজে রং সিগন্যাল যায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের সমাজে জামাত যে আসলে ক্ষমতা দখল করলে দুর্নীতি থাকবে না, এটা মানুষের কিন্তু ওভারহেলমিং বিশ্বাস আছে। কিন্তু দেখুন তো, এই যে আত্মঘাতী জঙ্গিগুলা, এই সার্জিস, হাসনাত, নাসির, নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ আলম, প্রতিটা কিন্তু জামাতের আত্মঘাতী জঙ্গি। এরা রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরে, এমনকি আসিফ নজরুল সবচেয়ে বেশি দুর্নীতিবাজদের একজন ছিল এই ইউনুসের ডাকাততন্ত্রে। এরা যে কত হাজার কোটি টাকা লোপাট করেছে, বাংলাদেশের মানুষ একদিন হয়তো এই জিনিসটা জানবে, এখনো জানতে পারছে না। কিন্তু আত্মঘাতী জঙ্গিগুলা বা এই আসিফ নজরুলরা হঠাৎ করে এদের দুর্নীতি এত বেড়ে গেছে কেন জানেন? এই দুর্নীতিটা বেড়ে গেছে, এটার মূল কারণ ছিল এরা তো পেরিফেরি থেকে আসলে রাষ্ট্র পরিচালনাটা জানতো। আমাদের সমাজের
তথ্য বলুন, ফিলসফি বলুন, সচেতনতা, এটাই যে রাষ্ট্র ক্ষমতায় গেলেই 1000 কোটি টাকা বানিয়ে ফেলতে হবে। ফলে দেখা গেছে এই ধারণা নিয়ে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আগে যেসব খাতে দুর্নীতি হয় নাই, মনে করেন যে ট্রান্সফারে আগে দুর্নীতি হতো না, ডিসি ট্রান্সফার বা আমরা যেগুলো জানি এখন, আগে যেগুলাতে দুর্নীতি হতো না সেগুলাতেও কিন্তু এরা দুর্নীতি করেছে। ফলে এরা এত বেশি দুর্নীতি করার সুযোগ পেয়েছে। আর মানুষ এখনো মনে করে যে জামাত আসলে বোধহয় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এর কারণ হলো মানুষ এখনো এই যে আত্মঘাতী জঙ্গিগুলা যারা 24 জুলাইয়ের জঙ্গি উত্থান করলো, সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ, সজীব, এদেরকে আসলে ঠিক জামাত মনে করে না। এটাও একটা অদ্ভুত সমাজ আমাদের। মানে হলো যে তারা কোনোভাবেই ওই দিকটা, জঙ্গিবাদটাকে তারা এত ভালোবাসে, ওই জায়গাটা কিন্তু তারা কোনোভাবে আপনার খুঁটিয়ে দেখতে চায় না। অথচ এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রত্যেকটা ছেলে কিন্তু শিবির, গুপ্ত জঙ্গি। কিন্তু ওরা যখন ক্ষমতার স্বাদ পেয়েছে, চুরি কিন্তু সবার চেয়ে বেশি করেছে। আমরা যদি এই তথ্যটাও সার্বিকভাবে সমাজে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো ওই ভুলটা মানুষের একটু ভাঙানো যাবে যে জামাত অর্থ চুরি করবে না। আসলে বিষয়টা হয়ে গেছে কি, যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ। এটা দিনকে দিন বাড়তে থাকবে। কারণ হলো আমরা ওইভাবেই বিশ্বাস করে এসেছি যে সরকারি কর্মচারীদের বেতন দিতে চায় না। সাইফুর রহমান সাহেব কখনো সরকারি কর্মচারীদের বেতন বাড়াইতে চাইতো না। কেন সরকারি কর্মচারীদের বেতন বাড়াইতে চাইতো না? কারণ হলো উনি ধরে নিয়েছিলেন যে এরা চুরি করবে। কিন্তু সত্য কথা হলো সবাই কিন্তু চুরি করার সুযোগ পায় না, পাইলে হয়তো সবাই করত। অর্থাৎ যখন আমাদের এই ফিলোসফিটা সাইফুর রহমানের একা না, অনেকের আছে। তবে এটা বলবো যে আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব এসে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কখনোই এদের কোনো কিছু ভাতা টাতা বাড়ে না। দীপু মনিয়া, মিজারুল কায়েস, ওনারা দুইজন বাড়িয়েছিলেন। পরে ইউনুস ধাক্কায় কিছু ফরেন সার্ভিসের কিছু অফিসার গিয়ে কাছে গেছে, পিনাকির কাছে, পিনাকি এদেরকে ধমক দিয়ে তখন ওদের কিছু ভাতা বাড়িয়ে দিয়েছে। কাজটা আমি মনে করি ভালো হয়েছে। কিন্তু কথা হলো যে আপনি টাকা দিবে, যদি আপনি বেতন বাড়ান, আপনি কি দুর্নীতি বন্ধ করার কোনো সিস্টেম আপনি ব্যবহার করছেন? করা হচ্ছে না। কারণ এই দিকটা আসলে কোনো সময় কোনো কাজ করা হয়নি। অনেক সময় দেখা গেছে দুর্নীতি দমন কমিশন এই আপনার ওই যে 4 আনা 6 আনা যারা চুরি করে ওদের পেছনে যায়, কিন্তু সত্যিকারের যেসব জায়গায় দুর্নীতি হয় ওখানে তারা যায় না, কারণ ক্ষমতাসীনদের সবাই ভয় পায়। আমাদের সমাজের দুর্নীতির মূলত কারণ আপনার দুটো কারণ। এটা আপনারা, আমি এখানে ব্যাখ্যা করলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সর্বপ্রথম কারণ হলো রাষ্ট্র 2 ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা ধরে নিচ্ছি যে কোন দিন সার্জিস, হাসনাত এসে আমাদের উৎখাত করবে, আমরা যেদিন পালিয়ে যাব আমার পকেটে টাকা থাকতে হবে। ঠিক বিএনপিও তাই ভাবছে যে কোন দিন আওয়ামী লীগ এসে আমাকে উৎখাত করবে, সেদিন কিন্তু আমার পকেটে টাকা থাকতে হবে। এই বিভাজন কিন্তু দুর্নীতির জন্য অনেকাংশে দায়ী। এই জন্য দুর্নীতিটাকে কেউ ঠিক করতে চায় না। আরেকটা হলো আপনার ধর্ম। অর্থাৎ মানুষ মনে করে, এই 2 দিন আগে ফেসবুকে পড়লাম, শাবানা, বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়িকা, তার ছেলে মেয়ে সব অক্সফোর্ড, হার্ভার্ড কি পড়িয়েছে, কিন্তু নিজে একটা মাদ্রাসা বানিয়েছে। অর্থাৎ শাবানার যে বাহু দেখা গিয়েছে, শাবানা যে মানে টাইট ব্লাউজ পরে নেচেছেন, হ্যাঁ, শাবানা হয়তো স্কার্ট পরে নেচেছেন, তার উরু দেখা গিয়েছে। এই জন্য উনি এখন ভীষণ অপরাধ ভোগেন এবং উনি মনে করেন যে এই অপরাধের আপনার একমাত্র ব্যবস্থা উনি জানেন একটা মাদ্রাসা তৈরি করে দেয়া। একইভাবে আমি নিশ্চিত বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সব রাজনৈতিক দলের মানুষ মনে করে যে যেহেতু ধর্মের মধ্যে এক ধরনের ব্যবস্থা আছে যে মৃত্যুর আগে কলমাটা পড়ে নিলে বেহেশতে চলে যাবে, এবং মৃত্যুর আগে দুর্নীতিটাও হলো যে আপনার কবিরা গুনাহ, প্রত্যেক কবিরা গুনাহ ইসলাম ধর্মে মাপ আছে যদি আপনি খাস দিলে দোয়া করে মাপ চেয়ে নেন এবং আর অপরাধটা না করেন। তো একটা মানুষ যদি ধরেন সে চাকরি করছে, সে রিটায়ারমেন্টে চলে গেলে তো তার আর এই অপরাধ করার দরকার নেই, অলরেডি তো সে লাল হয়ে গেছে টাকা কামাই করে। সেদিন সে হজ করে এসে সে দোয়া করে, হ্যাঁ, সে মাপ পেয়ে গেল, আর আরো বাড়তি হিসাবে সে একটা মাদ্রাসা তৈরি করলো। অর্থাৎ ধর্মের মধ্যে দুর্নীতিবাজদের সহজে মাফ করে দেওয়ার রাস্তাটা দুর্নীতিবাজরা পেয়ে যায়। অর্থাৎ রাষ্ট্র একদিক থেকে কোনো ব্যবস্থা, কার্যকর ব্যবস্থা নেয় না, প্রচুর হয়রানি করে দুর্নীতির নামে, কিন্তু সত্যিকারের দুর্নীতি বন্ধের জন্য রাষ্ট্রের কোনো কার্যকর ব্যবস্থা নেই। যতই দুর্নীতি দমন কমিশন বলুন, এই বলুন সেই বলুন, কোনোটা কিন্তু কার্যকর ব্যবস্থা না। অর্থাৎ রাষ্ট্রের ইচ্ছাটাই নেই। রাষ্ট্রের ইচ্ছা বলতে রাষ্ট্র যারা চালাবেন তারা ওই ফিলোসফিটাতেই বিশ্বাস করেন না। সারা পৃথিবীতে যারা রাষ্ট্র চালায় তারা কিন্তু নানান ভুলভাল বিশ্বাস করে। ট্রাম্প বিশ্বাস করে যে ইরানকে ধ্বংস না করলে, অর্থাৎ ইরানের তেল গ্রহণ না করলে ট্রাম্প ধনী হতে পারবে না। কিন্তু এর থেকে যে আরো দীর্ঘ দৃষ্টিতে দেখা সম্ভব সেটা তো রাজনীতিবিদরা দেখে না। বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে একই জিনিস। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের মধ্যে একে তো তারা নিজেরা অঢেল অর্থ কামাই করেন, দ্বিতীয়ত তারা এটাও বিশ্বাসই করেন না যে দুর্নীতি বন্ধ করার দরকার আছে বা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার দরকার আছে। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখুন, আমি মনে করি যে
দুর্নীতি বন্ধ করার দরকার আছে এবং এটাকে যথেষ্ট পরিমাণে কমিয়ে আনা খুবই সহজ কাজ। ইচ্ছা এখানে প্রধান, ইচ্ছা শক্তি। সামনে যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, আমি সবাইকে অনুরোধ করব আমরা ভিন্ন ব্যবস্থায় যাই। বর্তমান যে দুর্নীতির ব্যবস্থা আছে, যেখানে আপনার কিছুদিন মন্ত্রী থাকলে, সচিব থাকলে 4টা গাড়ি 4টা বাড়ি হয়ে যায় অনায়াসে, 4টা গাড়ি 4টা ড্রাইভার, বাড়ি কত হয় সেটা তো হিসাব জানি না। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আপনি মনে করেন একজনকে 4টা গাড়ি 4টা ড্রাইভারের ব্যবস্থা করে দিলেন, আপনি আপনার দলের যদি 5 কোটি 10 কোটি সমর্থক থাকে সবাইকে পারবেন? আপনার দলের যদি হার্ড কোর সমর্থক যদি 10 লাখ থাকে সবাইকে পারবেন? আপনার দলের 2 লক্ষ নেতা কর্মী থাকলে সবাইকে পারবেন? পারবেন না তো। অঢেল অর্থের মালিক বানানো। সুতরাং আসলে এই সিস্টেমটাই কিন্তু ভুল। আমি যেমন ছাত্রলীগের অনেকের কথা শুনি, এরা নাকি 100 কোটি টাকার মালিক ইত্যাদি ইত্যাদি শুনি, আমি জানি না। কিন্তু আমার সাথে যেসব ছাত্রলীগের ছেলে মেয়েরা যোগাযোগ করে প্রত্যেকটা কপর্দক শূন্য। তার মানে কি? তার মানে হলো যে হয়তো কারো টাকা আছে কিন্তু বেশিরভাগের নাই। অর্থাৎ পুরনো যে পদ্ধতিটা চলে আসছে সেটা থেকে কিন্তু আসলে ভিন্ন দিকে দৃষ্টিটা আমাদের দিতে হবে। এই দৃষ্টি দিলে আমরা দুর্নীতি যেমন কমিয়ে আনতে পারবো, এবং দুর্নীতির টাকা যদি এইভাবে বন্টন হয়, কেউ 4টা গাড়ি 4টা ড্রাইভার এবং সাথে আপনার অনেক বড় বড় বাড়ি এবং পাশে আরেকজন কেউ পাচ্ছে না, এটা কিন্তু সমাজের সবচেয়ে বড় কথা হলো যে আপনার সমাজের মধ্যে সম্প্রীতিটা কিন্তু নষ্ট করে। বাংলাদেশের মানুষের যে 24-এর জঙ্গি উত্থানে মানুষকে নামাইতে পারার একটা ছিল কিন্তু এই পিনাকি ইলিয়াসদের, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, এইটাকে ফুলিয়ে পাভিয়ে বলার আসলে তাদের সাফল্য। আওয়ামী লীগ সরকার কিন্তু কোনোভাবে কিন্তু সেই দিকে সেই জিনিসগুলো মোকাবেলা করে নাই। কিন্তু সত্যই রয়ে যাচ্ছে। সত্য রয়ে যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার ছিল 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকার। পরবর্তীতে আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ডেটাগুলো দেখি, বিভিন্ন উপাত্ত দেখি, আমরা দেখি যে দুর্নীতি কিন্তু শেখ হাসিনা সরকার অনেক কমিয়ে এনেছিলেন, অন্তত 2001 থেকে 2006 সময় থেকে। এই 2001-2006 কিন্তু আবার আমাদের এই সালাউদ্দিন সাহেব যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, নাজমুল হুদা ছিলেন যোগাযোগ মন্ত্রী, সালাউদ্দিন সাহেব ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ে তো টাকার কিন্তু বস্তা বস্তা টাকা, ওইখানে ওই যে রোড হাইওয়ে, বুঝতেই পারছেন। সেই দিক থেকে কিন্তু আমাদের ওবায়দুল কাদের সাহেব কিন্তু দেখেন নিরীহ মানুষ, তার কিন্তু ওইভাবে টাকা করি কিন্তু নাই। অর্থাৎ সৎভাবে আমরা কিন্তু দুর্নীতি অনেক টাকা নিয়ে এসেছিলাম। শেখ হাসিনা যে বলছিলেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, ওইটা উনি আসলে একটা দেশের মানুষকে উনি যতটা আপন ভাবেন ওই অবস্থায় বলেছিলেন। অর্থাৎ ওই জিনিসটা যদি আপনারা ব্যাখ্যা করে দেখি, দেখেন আমাকে দোষে দুষ্ট করেন না, আমি যখন সমালোচনা করি আমি কিন্তু শেখ হাসিনার মুখের দিকেও তাকাই না, খালেদা জিয়ার মুখের দিকেও তাকাই না। শেখ হাসিনা কিন্তু এই পিয়নের কথাটা কিন্তু দুর্নীতি দমনের এবং দুর্নীতির কোর ইস্যুগুলো অ্যাড্রেস করার ওনার যে একটা আকাঙ্ক্ষা আছে, বা উনি যে এই সম্পর্কে সচেতন, সেই প্রশ্ন তো কিন্তু এই কথাটা ছিল। কিন্তু সেটাকে টুইস্ট করে, এই ধরনের কথা অবশ্যই আর টুইস্ট করে ফেলা যায়। আমি যেমন সালাউদ্দিন সাহেবের একটা কথা টুইস্ট করলাম, উনি কি বললেন? উনি বললেন যে আমি একেবারে গরিব না, আমার 4টা গাড়ি 4টা ড্রাইভার আগেই ছিল। আমি টুইস্ট করে বললাম যে মোটামুটি গরিবের 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকে। এটা কিন্তু টুইস্ট করেছে, আমি আগে স্বীকার করছি। এইভাবে কিন্তু শেখ হাসিনার কথাটাকেও কিন্তু জঙ্গি মৌলবাদীরা টুইস্ট করে ফেলেছে। যাই হোক, দুর্নীতি সংক্রান্ত আলোচনা অনেক। আমি যেটা মনে করি, আমরা যদি দেশ শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য করতে পারি তাহলে দুর্নীতি 50% কমে যাবে। আর আমরা যদি সচেতন হই, আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা মানুষের জন্য আপনার সুন্দর জীবন চাই, ভালো খাবার ব্যবস্থা করি, সহমর্মিতার মাধ্যমে সবার জন্য ভালো কাপড়ের, ভালো চিকিৎসার সবার জন্য ব্যবস্থা করব, এই ফিলসফি থেকে যদি আমরা যাই তাহলে সেটার ভাগীদার তো আমরাও হব। অর্থাৎ আমরা যারা রাষ্ট্র চালাবো, আমরা যারা মন্ত্রী হব, আমরা যারা এমপি হব, আমরা যারা সচিব হব, আমরা যারা রাষ্ট্রদূত হব, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবো, সবাই তো আমরা সেটা সুবিধাটা পাবো। এইটা একটা ফিলসফি আপনারা গ্রহণ করতে পারেন। আরেকটা হলো, এই যে দুর্নীতি করে 5 বছর 10 বছর রাষ্ট্র চালিয়ে রাষ্ট্রটাকে ফেলে আপনার মৌলবাদীদের হাতে ক্ষমতা চ্যুত হওয়া, এইটার চেয়ে আমরা এমন ভাবে রাষ্ট্রটা চালাবো যে রাষ্ট্র দীর্ঘদিন আমাদের হাতে থাকবে। মনে করেন আপনি 5 বছর দুর্নীতি করে 100 কোটি বা 1000 কোটি টাকার মালিক হয়ে গেলেন, পরে আপনাকে পালিয়ে যেতে হলো। এই অবস্থাটা ভালো না? আপনি মন্ত্রী থাকলেন, আপনি তেমন কোনো দুর্নীতি করলেন না, আপনি সুখে শান্তিতে থাকলেন, এবং এমন ভাবে আপনি আপনার সিদ্ধান্তগুলো নিলেন যে আগামী 20 বছর আপনি বা আপনার ছেলের বা আপনার ভাই বা আপনার একজন সহকর্মীর মন্ত্রী হওয়ার সুযোগ থেকে গেল, সেটা ভালো। এই জায়গাগুলোতে আসলে আমাদের মূলধারার মানুষগুলোকে মোটিভেটেড করতে হবে। বিশেষ করে আমি এই জায়গাটা করতে চাই আওয়ামী লীগের তরুণ সমর্থকদের, ছাত্রলীগকে বিশেষ করে। আমার মনে হয় উত্তম মোটিভেশন দ্বারা আমরা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে একটা দুর্নীতি মুক্ত, পুরোপুরি না হোক, একটা সহনীয় মাত্রার সমাজ গড়তে পারবো, যেখানে আসলে কারো সত্যিকারের ইনকাম সোর্স না থাকলে শুধু সরকারি কাজকর্ম করে 4টা ড্রাইভার
4টা গাড়ি, 4টা ড্রাইভার এবং আরো এর সাথে আপনার যদি আরো বাড়ি ইত্যাদি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যোগ করেন, এগুলার যেন কেউ এইভাবে এত নগ্নভাবে যেন কেউ মালিক হতে না পারে।